নমস্কার দর্শকবৃন্দ, নতুন বছরের স্বাগত জানাচ্ছি। নতুন বছরের প্রথমটি অনুষ্ঠানে এক অল্প ব্যতিক্রম করতে যাচ্ছি, কেননা আমার সাথে ইতিমধ্যে আছেন একজন ব্যতিক্রম রাজনীতিবিদ। কেননা ইতিমধ্যে যে তথ্য বের হয়েছে, এডিআরের যে তথ্য মতে দেখা গিয়েছে, ভারতবর্ষের টপ যে ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় উত্তর পূর্ব থেকে 4 জন ধনী মুখ্যমন্ত্রী রয়েছেন সেই টপ 10 জনের তালিকায়। কিন্তু এডিআরির তথ্যের বিপরীত, অর্থাৎ তার ঠিক উল্টো, উত্তর পূর্বের একজন মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা 4বারের মুখ্যমন্ত্রী মানিক সরকার। ইতিমধ্যে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে বা আমাদের সাথে আছেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। স্যার, প্রথমে আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যেহেতু স্যার ইতিমধ্যে আপনি অসমে আছেন, দলীয় কার্যে অসমে এসেছেন, অসমে সিপিআইএম এর তেমন প্রভাব নাই, একজন বিধায়ক আছেন মনোরঞ্জন তালুকদার। তো অসমের দলীয় কার্যক্রম কেমন চলছে? ভালো চলছে। পার্টির শক্তি প্রভাব বিধানসভায় লোকসভায় কোন দলের কতজন প্রতিনিধি আছেন বা নেই তার উপর নির্ভর করে না। জনগণ বিচার করেন পার্টিটা জনজীবনের যে মৌলিক গুরুত্বপূর্ণ জ্বলন্ত সমস্যাগুলোতে মানুষ ভুগছেন সেগুলোকে ভিত্তি করে কোন পার্টি কী বক্তব্য রাখছে এবং সমস্যা থেকে মানুষকে বের করে আনতে সেই পার্টিটা কি ভূমিকা নিচ্ছে তার উপর নির্ভর করে। সেদিক থেকে আমি বলছি ভোটের রাজনীতি নানা জটিলতায় ভরা। তাতে কে কখন কোথায় কিভাবে জিতবেন না চট করে বলা কঠিন। কিন্তু লড়াইয়ের ময়দানে জনগণের মধ্যে থেকে সাধারণ মানুষের জীবনের মূল যে সমস্যাগুলো, যেমন ধরুন ভারতবর্ষ, আসামও তার থেকে আলাদা না। জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, কাজ নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, স্বাভাবিকভাবে বাজারে চাহিদা কমে যাচ্ছে, কমে গেলে পর উৎপাদন কমে যায়, শিল্পে সমস্যা তৈরি হয়, ব্যবসায় মন্দা তৈরি হয়। এই যে সমস্যা, তার সাথে কৃষক তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, কৃষিতে কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ কেটে দিয়েছে, আপনার সারের যে ভর্তুকি সেটা প্রায় বন্ধ করে দিয়েছে, কৃষকদের সাহায্য করার জন্য সরকার থেকে কার্যকরী কোনো ভূমিকা নিচ্ছে না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নানা কষ্টের মধ্যেও জায়গা জমি বন্ধকে রেখে, স্ত্রী কন্যার সোনা দানা বন্ধকে রেখে ফসল ফলানোর আগে টাকা ধার নিয়ে ফসল ফলিয়ে বাজারে যখন বিক্রি করতে আসছে তখন দেখা যাচ্ছে উৎপাদন খরচের চাইতে কম দামে জিনিস বিক্রি করতে হচ্ছে। কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করা হচ্ছে ফসল যখন বিক্রি করতে আসবে তখন যাতে সহায়ক মূল্যে, অর্থাৎ যার মূল অর্থ হচ্ছে উৎপাদন খরচের চাইতেও বেশি টাকায় সরকার থেকে কিনবে, যাতে কৃষক, প্রকৃত উৎপাদক যে ছোট মাঝারি, তারা উৎপাদন খরচ নির্বাহ করেও হাতে কিছু টাকা পয়সা থাকবে যা দিয়ে সারা বছর না হলেও 5-6 মাস যাতে তারা চালাতে পারেন। এই সমস্যাগুলোর সমাধান হচ্ছে না। এগুলো ভারতবর্ষের সমস্যা। আপনি যে বলছেন আসাম তো ভারতবর্ষ থেকে আলাদা না, আসাম তার মধ্যে অন্তর্ভুক্ত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কেন্দ্রে চালাচ্ছে বিজেপি দল সরকার, আসামও চালাচ্ছে বিজেপি দল সরকার। ফলে কেন্দ্রের সরকারের নীতির জন্য যে সমস্যাগুলো আমি বললাম, আসামে একই দল সরকার চালাচ্ছে, তারা এই সমস্যাগুলোর সমাধান করবে এটা প্রত্যাশাই করা যায় না, কেমন না? ফলে তারা এগুলো বরং আরও মানে তাদের দিক থেকে মানে সমস্যাগুলো অবহেলা করে, উপেক্ষা করে, তাদের মতো করে তারা তাদের সাফল্যের কীর্তন তারা করার চেষ্টা করে, বিজ্ঞাপন দ্বারা দেয়, কোটি কোটি টাকা তারা খরচ করে। ফলে এই সমস্ত কিছুর বিরুদ্ধে সারা ভারতবর্ষের পাশাপাশি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আসামে তার শক্তি বিরাট কিছু, সে নিজেও দাবি করে না, কিন্তু মানুষের মধ্যে থেকে এই বিষয়গুলি নিয়ে
মাঠে ময়দানে লড়াই করার চেষ্টা করছে। যদিও বিধানসভায় একজন বিধায়ক, এই একজন বিধায়ক মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আসামের ৯৯ জন মানুষের স্বার্থে কথা বলে, আর বিজেপি বা অন্য দল যেগুলো ধনিক বণিকদের স্বার্থ রক্ষাকারী দল, তারা ১০০ জনের মধ্যে ৯০ জন হলেও তারা প্রকৃতপক্ষে ৮ জন ৯ জনের স্বার্থে কথা বলে। ফারাকটা হচ্ছে সেই জায়গায়। আপনি জানতে চাইলেন, সেটা আমি বললাম। যেহেতু স্যার আপনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ১৯৯৮ সাল থেকে ২০১৮ অবধি ছিলেন, তো তারপর বিজেপি সরকার আসলো ত্রিপুরায়। ইদানিং দেখা গেছে যে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন ধরনের দাঙ্গা হাঙ্গামা ঘটেই যাচ্ছে। কোথায় মন্দিরে আক্রমণ হচ্ছে, কোথাও মসজিদে আক্রমণ হচ্ছে, সেই বিষয়ে কি বলবেন আপনি? না, এটা একটা প্রাসঙ্গিক প্রশ্ন আপনি করেছেন। আমাদের ত্রিপুরায় আমরা যেটা লক্ষ্য করছি গত কয়েক মাসের মধ্যে, হিন্দু মুসলমানদের মিশ্র জনবসতির যে এলাকা, সেই এলাকাগুলোর মধ্যে ধর্মকে বা সম্প্রদায়কে ভিত্তি করে একটা বিভাজন তৈরি করার প্রচেষ্টা চলছে। আবার আরেকটা দিকে আমরা যেটা লক্ষ্য করছি, উপজাতি এবং অনুপজাতি তাদের মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা চলছে। এই জায়গাটাতে যেটা দেখা যাচ্ছে, আপনার আমাদের যেটা মূল্যায়ন, তাতে মানুষের জীবনের এই যে সমস্যাগুলির কথা বললাম, এই সমস্যাগুলি নিয়ে তো গত লোকসভা নির্বাচনও মানুষ এজিটেটেড ছিলেন। কেমন না, নানা কারণে হয়তো সাফল্য সেভাবে আনা যায়নি, কিন্তু বিরোধীদের যে সাফল্যটা, এটাকে খাটো করে দেখবার কিন্তু সুযোগ নেই। পার্লামেন্টের মধ্যে যথেষ্ট শক্তি তারা অর্জন করেছেন। বিজেপির ভোট কমেছে, আসন কমেছে। এখন আর এটাকে বিজেপি সরকার বলা যায় না। অন্যদের সাহায্য নিয়ে নানা তাদের মানে আপনার চাপ ইত্যাদি এবং নানা তাদের দাবি ইত্যাদি যখন সামনে এসছে, এগুলো সমাধান মীমাংসা করার ক্ষেত্রে সরকার ভূমিকা নেবেন, এই সমস্ত প্রতিশ্রুতি ইত্যাদি দিয়ে তারা কোনোমতে সরকারটাকে চালাবার চেষ্টা করছে। তারা জানে যে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোতেই সারা দেশের মানুষ এজিটেটেড হয়েছিলেন, তার রিফ্লেকশন ভোটের বাক্সে নানাভাবে ঘটেছে। ফলে এগুলো নিয়ে ভোটের পরে যদিও বিজেপির অংশীদারিত্বে কেন্দ্রে একটা সরকার চলছে, মানুষ চুপ করে থাকবে না, মানুষ লড়াইয়ের ময়দানে নামবে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি, কৃষকরা আবার মাঠে নেমেছে, শ্রমিকরা এর মধ্যে আন্দোলন করছে, বিভিন্ন কলে কারখানায় লড়াই হচ্ছে, শিক্ষক কেরানি কর্মচারীরা লড়াই করছেন, ছাত্ররা বিশেষ করে এই শিক্ষানীতি সর্বনাশা শিক্ষানীতির বিরুদ্ধে তারা সেখানে এজিটেট করছেন। রাজ্যে রাজ্যে সব জায়গায় একরকম না হলেও বেকার যুবকরা, কাজ কোথায়, কাজই তো নাই, কোটি কোটি ছেলে মেয়ে বেকার, বলে তারাও এজিটেট করছে। বলে এগুলো যাতে মানে প্রসারিত হতে না পারে, আরও শক্তি যাতে সঞ্চয় করতে না পারে, এই মূল সমস্যাগুলি থেকে অ্যাটেনশন যাতে ডাইভার্ট করে দিতে পারে, সারা দেশেই আমরা লক্ষ্য করছি আগে থেকেই করছে। বিশেষ করে লোকসভা নির্বাচনের পর গত ৫ মাস ৬ মাস যাবৎ মিশ্র জনবসতির এলাকায় মুসলিমদেরকে টার্গেট করে অ্যাটাকগুলি সংগঠিত করা হচ্ছে বিভৎসভাবে। এবং এখন যেটা দেখা যাচ্ছে, শুধু মুসলিম না, খ্রিস্টানদের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে, বুদ্ধিস্টদের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে। একই লাইন ত্রিপুরাও বিজেপি সরকার, তারাও আমরা লক্ষ্য করছি আমাদের ত্রিপুরাতে এই এরা বুঝতে পারছে এই সরকারটার উপর মানুষের কোনো আস্থা নাই। কেন এই কথা বলছি? ২০২৩-এর যে বিধানসভা নির্বাচন হলো ত্রিপুরা, ২০১৮ নির্বাচন যেটা আপনি উল্লেখ করেছেন, সেই ভোটে বিজেপি তার সহযোগীদের নিয়ে ৫১% ভোট পেয়েছে। আইপিএফটির ভোটার কত, কেমন, কিন্তু এই ৫১% ভোটের মধ্যে ১৮-র আগের যে বিধানসভা নির্বাচন, তাতে বিজেপি যখন লড়াই করেছে এককভাবে, 5%-এর নিচে ভোট ছিল। তো ৫ বছরের ব্যবধানে হঠাৎ করে ৫১% কোত্থেকে হলো? কংগ্রেস ১৮-র আগের বিধানসভা নির্বাচনে তারা 42%-এর মতো ভোট পেয়েছিল। এই ১৮ নির্বাচনে কংগ্রেসের ভোট কমে ২.৫%-এ চলে আসলো, 40% ভোট তাদের কমে গেল। এই ভোটটা কোথায় গেল? ভোটাররা তো ভোট দিয়েছেন, তাদের ভোট তো আমরা লেফট পাইনি, এই ভোটটা বিজেপির বাক্সে গেছে। এই কারণেই মানুষ বুঝে গেছেন যে কংগ্রেসের সাহায্যের সমর্থনে পৃষ্ঠপোষকতায় একটা গোপন আতাত সমঝোতার ভিত্তিতে সেখানে বিজেপিটা সরকারে এসছে। কংগ্রেস থেকে একটা অংশ তৃণমূলে গেছিলেন, তৃণমূল তুলিতে তারা বিজেপিতে গেছেন।
তারা বিজেপির টিকিটে কেউ কেউ প্রতিদ্বন্দ্বিতা করেছে, জয়ী হয়েছেন, মন্ত্রীও হয়েছেন, যদিও তারা আবার এখন বিজেপিতে নাই। এগুলি হচ্ছে, আমি সেগুলো মানে বিস্তৃত যাচ্ছি না, বিষয়টা বুঝবার জন্য বলছি। এখন এরা যে আপনার 18 নির্বাচনে আসলেন প্রধানমন্ত্রী, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তখনও তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি গোটা ত্রিপুরার এই নির্বাচনী লড়াইটাতে মুখ্য ভূমিকা পালন করেছেন, স্বাভাবিক। তাতে গিয়ে 293টা প্রতিশ্রুতি দিয়েছিল এবং তার মধ্যে 7-8টা বিষয় বাছাই করে, যেগুলি মূলত অর্থনৈতিক স্বার্থের সাথে সরাসরি যুক্ত। এতে যুবকদের প্রশ্ন আছে, শিক্ষক কেরানি কর্মচারীদের প্রশ্ন আছে, গ্রামের গরিবদের প্রশ্ন আছে, কেমন না, এবং সাধারণ শ্রমজীবী অংশের মানুষের স্বার্থ ইত্যাদি যুক্ত আছে। ফলে এগুলো দিয়ে তারা বলবার চেষ্টা করেছে, আপনারা তো ভোট দিয়েছেন, আপনি উল্লেখ করেছেন, হ্যাঁ বামফ্রন্ট সরকারকে অনেকবার ভোট দিয়েছেন, জিতিয়েছেন, তারা কিন্তু আমাদের সরকারের বিরুদ্ধে আঙুল তুলতে পারেনি। তারা বলেছে হ্যাঁ তারা ভালোই করেছে, কিন্তু আপনাদের চাহিদা মতো তো সব জিনিস করতে পারেনি। এগুলো করতে গেলে পরে কেন্দ্রের সাহায্য লাগে। ফলে তারা যে বিজেপি শাসিত সরকার যে কেন্দ্র থেকে বামফ্রন্ট সরকারকে জনজীবনের জ্বলন্ত সমস্যা যেগুলো সমাধানের প্রশ্নে কেন্দ্রের সরকারের সহযোগিতা লাগে, কেন্দ্রের সরকার যে রাজনীতির কারণেই সহযোগিতা করেনি এটা বলেনি, এটা চেপে গেছে, উল্টো বলছে। তাহলে এগুলি কার্যকরী করতে গেলে পরে কেন্দ্রে আমাদের সরকার যদি আমাদেরই অনুসারী বিজেপিকে আপনারা ভোট দিয়ে সরকারে আনেন, তাহলে পরে দেখবেন এই সমস্যাগুলির সমাধান হয়ে যাবে। তাই আমরা স্লোগান দিচ্ছি চলো পাল্টাই। তো এই প্রশ্নকে ভিত্তি করে তারা সরকারে আসলেন এবং আসার পরে এদের যে প্রতিশ্রুতিগুলি, সেই প্রতিশ্রুতিগুলি তারা কিন্তু কার্যকরী করেনি। মূলত আমি যেটা বলবো, 293টা বলে তো লাভ নেই, ওগুলো থেকে বাছাই করে যে অর্থনৈতিক স্বার্থের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত যে 7-8টা বিষয় যেগুলো আমি উল্লেখ করলাম, এগুলো নিয়েই মানুষ সবচেয়ে বেশি আপনার চর্চা করছে। কি হলো, এরা সরকার তৈরি করতে পারলে পরে প্রথম মন্ত্রিসভার বৈঠকই বললো 7 সেন্ট্রাল পে কমিশন বকেয়া যা আছে, যা বামফ্রন্ট সরকার রেখে গেলেন, দিতে পারলেন না, আমরা এগুলি দিয়ে দেবো। সেদিনই বিকেলবেলা তারা 7 সেন্ট্রাল পে কমিশন নিয়ে যাবেন, এজি এটা যেন একটা বাক্স ট্রাঙ্কের মতো, ভেতরে অনেক কিছু আছে, এটা মাথায় করে নিয়ে যাওয়ার মতো, এই ভাষাই তারা ইউজ করেছে। সেকেন্ড তারা যেটা বলেছেন সেটা হচ্ছে, তারা হিসেব করে কোত্থেকে বের করেছে, ত্রিপুরায় বামফ্রন্ট সরকারের সময় সরকারে 50,000 পদ শূন্য, অসত্য। আমরা তথ্য দিয়ে চ্যালেঞ্জ করে বলেছি এটা 16 থেকে 17,000-এর বেশি না। প্রত্যেক বছর দুবার করে শূন্য পদ কত এবং কোন স্তরের কত, এ টু জেড, মানে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি, তফসিলি কত, উপজাতি কত, এগুলো সংরক্ষণ আছে। সেগুলো দেখে আমরা প্রত্যেক বছরই সেখানে সিদ্ধান্ত নিতাম অগ্রাধিকারের ভিত্তিতে এই শূন্য পদগুলি আমরা কিভাবে পূরণ করব। সবগুলো হয়তো একসাথে পারতাম না। তো 2017-এ হিসাব বেরিয়েছে আমাদের, এটা 16 থেকে 17,000 হবে, কেমন না। ওরা গিয়ে বলে দিল 50,000। চ্যালেঞ্জ করার পর বলেছে হিসাব আমাদের হাতে আছে, এখন দেওয়ার দরকার নেই, সরকারে গিয়ে যখন আমরা 50,000 চাকরি প্রথম দেব তখনই বুঝতে পারবে। তারা বলেছিল প্রথম দিন 7 সেন্ট্রাল পে কমিশন দেবে আর 50,000 শূন্য পদ এক লহমায় দিয়ে দেবে। এরপর থেকে আর শূন্য পদ ত্রিপুরায় তৈরি হবে না, তারা যখন যেমন পদ খালি হবে ঠিক তেমনি সেগুলি পূরণ করবে। এখন কি দেখা যাচ্ছে, 7 সেন্ট্রাল পে কমিশনও হলো না, 50,000 শূন্য পদ পূরণ তো দূরের কথা, নূতন করে 56 থেকে 60,000 পদ এরা সরকার আসার এই 6 বছরের মধ্যে তৈরি হয়েছে, এখন আর শূন্য পদ পূরণের কথা বলে না। আমাদের যে কর্মচারীরা, সরকারি কর্মচারীরা কেন্দ্র হারে যে আপনার দিয়ে দেবে, আমাদের বামফ্রন্ট সরকারের সময় আমরা ডিক্লেয়ার করে সেই হারে দিয়ে ত্রিপুরায় দেবো আমরা ঘোষণা করেছিলাম, কিন্তু কেন্দ্র যখন যখন যে দিয়ে দিচ্ছে তখন তখন নিজেদের আর্থিক অসঙ্গতির জন্য সবটার সাথে সাথে আমরা দিতে পারতাম না, অপেক্ষা করে করে আস্তে আস্তে দিতে হবে। স্যার আরো একটা বিষয়, যেহেতু 10,323 বলছি আসছি আমি, হ্যাঁ প্রশ্নটা ক্লিয়ার করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এখন কেন্দ্রের সাথে ত্রিপুরার কর্মচারীদের দিয়ে ডিফারেন্স হচ্ছে 23%, 23 ভাগ দিয়ে তারা এখনো পাচ্ছে না। প্রশ্ন করলে কোনো জবাব নেই। বামফ্রন্ট সরকারের সময় প্রত্যেক বছর 2টো করে দিয়ে আমরা দিতাম। কাজে এগুলো আমি বলছি, এই ঘটনাগুলো থেকে এরা যে জনগণের সাথে প্রতারণা করেছে,
প্রবঞ্চনা করেছে, মানুষ এটা বুঝতে পেরেছে। আপনি যেটা বলতে চাইছিলেন 10,323, বামফ্রন্ট সরকার তাদেরকে চাকরি দিয়েছে, এবং এই চাকরি মেধার ভিত্তিতে একটা অংশ, আরেকটা তার অর্থনৈতিক যে অসঙ্গতি, দারিদ্রতা, তার উপর ভিত্তি করে একটা অংশ। এর মধ্যে উপজাতিদের সংরক্ষিত আসন আছে, তফসিলিদের সংরক্ষিত আসন আছে। এই সবটা মিলিয়ে সেই জায়গায় ইন্টারভিউর ভিত্তিতে সমস্ত দিক দেখে শুনে 10,323-এর চাকরি দিয়েছে। এটা নিয়ে তারা বিরোধিতা করলো, কোর্টে গেল, কাছারিতে গেল, এবং সেখানে তারা যেটা বলবার চেষ্টা করলো যে এমন অনেকেই চাকরি পেয়েছে, মেধায় তাদের চাইতে বেশি নম্বর পাওয়া কিছু লোক আছে, তারা পায়নি, এরা কম মেধার লোক, তাদের চাকরি দিয়েছে। আমাদের তরফ থেকে আমরা সুপ্রিম কোর্টে পর্যন্ত বলেছি যে আমাদের যে রিক্রুটমেন্ট যে পলিসি, অ্যাডপ্টেড পলিসি, লেফটেন্যান্ট গভর্নমেন্ট মন্ত্রিসভায় নিয়েছে, বিধানসভায় বলেছে, পাবলিকলি অ্যানাউন্স করেছে, পিপুল নো ইট, তাতে পরিষ্কার আমরা বলেছি শুধু মেধার ভিত্তিতে আমরা চাকরি দেবো না, আমরা মেধার ভিত্তিতেও দেবো, সঙ্গে সঙ্গে দারিদ্রতার নিরিখ আমরা দেবো। দারিদ্রতার নিরিখ মানে হচ্ছে যেই বাড়িতে একটা সরকারি চাকরি নেই, বহু কষ্ট করে মায়েরা বাবারা পরিশ্রম করে আধ পেটা খেয়ে ছেলেকে মেয়েকে শিক্ষিত করেছে, এটাকে প্রাধান্য দিয়ে আমরা এদের মধ্যে যারা একটু আগে পাস করে বসেছে, সিনিয়রিটি আছে, তাদেরকে আমরা চাকরি দেবো। আপনারা পরীক্ষা করে দেখুন এই নীতির বাইরে গিয়ে আমরা কোনো চাকরি দিয়েছি কিনা। কিন্তু দেখা গেল সুপ্রিম কোর্টে, এটা সুপ্রিম কোর্টের চত্বরে এখন প্রচারিত, এটা নাকি RSS এর ব্যান্ড, মানে নিজেরাই উদ্যোগ নিয়ে সেই বেঞ্চের মধ্যে আমাদের মামলাটা ফেললো, এবং সেই জায়গায় নিচের যে কোর্ট যে রায় দিল, সেই রায়টাকে সেই ব্যান্ড আপহেল করলো এবং তাদেরকে চাকরি দিল না ফিরিয়ে। আমরা লড়াইটা অব্যাহত রেখেছি, তাদের প্রতি আমাদের নৈতিক সমর্থন এখনো আছে। 150 জনের উপর ইতিমধ্যে, আজকে স্যার একজনের মৃত্যু হয়েছে, ইতিমধ্যে নিউজ পেয়েছি আমরা। আমি এখন এখানে আছি সবটা জানি না, হ্যাঁ। আমি কালকে গেলে সবটা জানতে পারবো। এটা প্রায় প্রতিদিন একজন একজন করে মারা যাচ্ছে, তাতে উপজাতি আছে, তফসিলি আছে, সাধারণ মানুষ আছে, এবং যারা মারা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে কেউ আঙুল তুলে বলতে পারেনি যে 10,323-এর চাকরি পাওয়া, মারা গেছে, কিন্তু তার তো চাকরি না পেলেও চলতো, হ্যাঁ, সে কেন চাকরি পেল, একটাও কেউ আঙুল তুলে বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রশ্ন করার সাহস পাইনি। কারণ পরিষ্কার হয়ে যাচ্ছে, মারা গেলেই তার পারিবারিক স্ট্যাটাস, পরিবারের আয় উপার্জন, সংখ্যা, কি করে পরিবার চলছিল, এগুলি যখন উপস্থিত করে বলছে, বন্ধ হয়ে যাওয়াতে আয় উপার্জন নাই, হতাশা, তার থেকে তার মানসিক দিক থেকে একটা চাপ, এর থেকে তার নানা রোগভোগ হচ্ছে, প্রেশার হচ্ছে, এতে দুম করে সে মারা যাচ্ছে। বলে আপনি প্রশ্নটা করে তো ভালোই হলো, আমি বিষয়টা বললাম। জনবিরোধী, মানে এরা এরা গরিব বিরোধী, পরিষ্কার আমি বলবো। এবং প্রকৃত অর্থে ভোটের রাজনীতি করার সময় তারা যুবকদেরকে প্রলুব্ধ করার চেষ্টা করে, বৈতরণী পার হলে পরে পিঠ দেখায় এবং বিশ্বাসঘাতকতা করে। ত্রিপুরার আমাদের যে আপনার সাধারণ মানুষ বুঝে গেছে, ফলে 23-এর যে নির্বাচন হলো, 18-তে 51% ভোট পেল, 23-এর নির্বাচনে 39% ভোট পেয়েছে। তাহলে চট করে এত ভোট কি করে কমে গেল? এবং এই যে 39%, এটা প্রকৃত ভোট না, তারা রিগিং ওখানে একটা কালচার হিসাবে কার্যকরী করছে। ওরা সরকার আসার পর 18-র পর থেকে পঞ্চায়েত থেকে আরম্ভ করে সর্বশেষ যে ভোট হলো পার্লামেন্ট ভোট, বিধানসভার পরে পার্লামেন্ট, তারপরে উপনির্বাচন, সবগুলোতে তারা রিগিং করছে। এবং এই যে 23-এর নির্বাচন, তাতে যে 39% ভোট, এতে প্রায় 15 থেকে 17% ভোট তারা রিগিং করেছে, সব মানুষকে ভোট দিতে দেয়নি। মাসলম্যান এদেরকে ব্যবহার করে মানুষকে ভোটের অধিকার দিতে বাধা দিয়ে তাদের ভোট নিয়ে তাদের লোকরা সেখানে আপনার সেই ভোট বাক্সে তারা ভোট দেওয়ার চেষ্টা করেছে, সেখানে নব টিপে। ফলে এরা বুঝতে পারছে জনগণের মধ্যে তো আমাদের মানে আস্থা নষ্ট হয়ে গেছে, মানুষ তো বিশ্বাস হারাচ্ছে, আমরা তো জানি আমরা কি করে জিতেছি। এই পরিস্থিতিতে এই সমস্যাগুলো নিয়ে মানুষ আবার এজিটেট করছে ন্যাশনাল লেভেলে। ত্রিপুরা তো এটা মানে ছড়িয়ে পড়বে, ফলে আমাদের তো অস্তিত্ব রক্ষা করেই কঠিন হবে। সামনের দিন কি করে হবে, এগুবো আমরা। তাই ন্যাশনাল যে ক্ষেত্রে যে ঘটনাগুলি চলছে, আমাদের ত্রিপুরা তো মানুষের মধ্যে বিভাজন তৈরি করে গণতান্ত্রিক ঐক্য যাতে গড়ে উঠতে না পারে, তার জন্য হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা করছে, ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা করছে। বিজেপি, RSS, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, হেন তেন সংগঠন, অথবা কোথাও এই সংগঠনগুলোর নাম ব্যবহার না করেও
নানা কায়দায় কৌশলে এই হিন্দু মুসলিমদের মধ্যে নানা বিষয় নিয়ে অহেতুক বিরোধ বাঁধাবার চেষ্টা করছে, এবং আপনি বলেছেন কোথাও কোথাও ধর্মীয় স্থানের মধ্যে আঘাত করছে। আর ওইদিকে তীব্রামথা তারা ট্রাইবেলদের দরুদি সেজে নন ট্রাইবেলদের সম্পর্কে চুপ থেকে ট্রাইবেলদেরকে নন ট্রাইবেল বিশেষ করে বাঙালিদের থেকে আলাদা করে তাদের মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছে, এবং উদ্দেশ্য হচ্ছে এটা যদি করা যায় তাহলে পরে ডেমোক্রেটিক ইউনিটি স্ট্রাগলের মধ্যে দিয়ে যেটা আমরা ডেভেলপ করার চেষ্টা করছি অতীতের অভিজ্ঞতা, তাই এটা যদি গড়ে উঠতে না পারে তার জন্য এই কাণ্ড কারখানাগুলো করছে। কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যের মানুষ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ট্রাইবেল, নন ট্রাইবেল তারা মিলিতভাবে প্রত্যেকটা ক্ষেত্রে রুখে দাঁড়াচ্ছেন, প্রতিবাদ করছেন, হ্যাঁ, নিন্দা করছেন। এটা কি হচ্ছে? এটা কেন করছে? মানুষের মধ্যে কেন বিভাজন তৈরি করছে? কোথাও কালীর মূর্তি ফেলে দিয়েছে, কোথাও লক্ষ্মীর মূর্তি ফেলে দিয়েছে, ঘুম থেকে উঠে মানুষ দেখছেন, এবং সেগুলি সবই আইডেন্টিফাই করছে প্রথমে বিজেপির লোক। তারা তাদের চোখে এগুলি সবার আগে পড়ছে, তারপরেই একটা সেই জায়গাতে উত্তেজনা তৈরি করছে, বাড়ি থেকে লোক নিয়ে গিয়ে আক্রমণ করছে। সেই এলাকার মানুষই সেখানে বলছেন যে ঠিক আছে, এগুলো যারা করেছে আমরা খুঁজে বের করব। এটা নিয়ে হই হুজ্জতি, আক্রমণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, মার পিট, রক্তারক্তি কেন এটা হবে? এটা বন্ধ করুন, এটা আমরা কোনো মতেই হতে দেব না। ইভেন আমরা বিরোধী দলে আছি, এই আক্রান্ত মানুষ যে এলাকাতে ঘটনা ঘটলো যেতে দিচ্ছে না, 20 দিন 22 দিন 25 দিন পরে যাচ্ছি আমরা, কেমন না? তারা তো নিজেরা যাচ্ছেই না এবং বিরোধীদের সেখানে যেতে দিচ্ছে না, যদিও এগুলি ব্রেকথ্রু করে এখন আমরা যাওয়ার চেষ্টা করছি। আর কিছু আছে? অনেকক্ষণ বললাম তো স্যার। যেহেতু 2023 সালের যে ত্রিপুরার যে নির্বাচন হয়েছিল, বিধানসভা নির্বাচন, তার আগে একটা অন্যরকম দৃশ্য পরিলক্ষিত হয়েছিল। যেহেতু পৃথক তিপ্লারেনদের দাবিতে প্রদ্যুৎ কিশোরের নেতৃত্বে নতুন দল গঠন করা হয়েছিল তিপ্রামতা। তারপর দেখা গিয়ে যে তিপ্রামতায় প্রায় 13টি আসন, বিধানসভা আসন জিততে সক্ষম হয়েছে। তারপর দেখা গিয়েছে বিজেপির সাথে অ্যালায়েন্সে চলে গেল তিপ্রামতা। সেই ক্ষেত্রে তিপ্রামতা বিষয়ে নিয়ে আপনি কি বলবেন? না, আমি তো বললাম এরা যখন শুরু করেছে এদের তো 4 বছর হলো মাত্র। ঠিক আছে, তারা প্রথম থেকে তারা বুঝতে পারছিলেন যে বিজেপির বিরুদ্ধে মানুষের খুব বাড়ছে, বিক্ষোভ বাড়ছে, দেওয়া প্রতিশ্রুতি একটা রূপায়ণ করতে পারছে না, কাজে এই জায়গায় প্রকাশ্যে বিজেপির পক্ষে গেলে অসুবিধা হবে, কিন্তু বিজেপিকে রক্ষা করতে হবে। বামপন্থীদেরকে যে কায়দা কানুন কৌশল করে সরকার থেকে হটানো হলো, মানুষ রিয়েলাইজ করছে আমরা কি ভুল করেছি, নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মেরেছি, কপালে হাত থেকে বলছে, চোখে জল ফেলে বলছে আমাদের ক্ষমা করুন, মাফ করে দিন, আমরা ভুল করে ফেলেছি। এই জায়গাতে এরা বুঝতে পারছেন যে মানুষ আবার অল্প সময়ের মধ্যে ঘুরে বামপন্থীদের দিকে মানে মোড় নেওয়ার চেষ্টা করছে। টু প্রিভেন্ট ইট, এরা বিজেপি বিরোধী সেজে এডিসি দখল করলো, তাও সেখানেও রিগিং হয়েছে। এটা ফুল স্কেল হয়েছে আমি সেটা বলছি না। তারপর থেকে বিধানসভা নির্বাচনে এগিয়ে এসছে, এবং সেখানে এরা যারা বিজেপির বিরুদ্ধে একটা ডেমোক্রেটিক সিকুলার ইউনিটি ডেভেলপ করে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল, তাদের সঙ্গে কথাবার্তা বলছিলেন, বামপন্থী নেতৃত্বের সঙ্গে কথাবার্তা বলছিলেন। এমন একটা ভাব ভঙ্গিমা ছিল যে না, আমরা একসাথে মিলেই বিজেপি বিরোধী ভোট যাতে ভাগাভাগি না হয় এটা নিশ্চিত করে তাদেরকে পরাস্ত করব। এই করতে করতে গিয়ে দেখা গেল আপনার নমিনেশন পেপার সাবমিট করার যে চূড়ান্ত দিন, তার 2 দিন আগে তীব্রামতা তাদের নিজেদের তালিকা তারা প্রকাশ করলো। এরা ট্রাইবেলদের নিয়ে কথা বলে, ট্রাইবেলদের রিজার্ভ সিট হচ্ছে 20টা, তারা নির্বাচনে দাঁড়ালো 41 থেকে 42টা। 20টা ট্রাইবেল সিটে দাঁড়ানো তো আপত্তির কারণ নেই, প্রশ্ন কারণ নেই। বাকি জায়গাগুলিতে যখন দাঁড়ালো অনেকেই প্রশ্ন করতে আরম্ভ করলো, এমনকি তাদের যারা র্যাঙ্কের ফাইল তারাও বলতে শুরু করলো আমরা ওখানে যাচ্ছি কেন, ওটা তো রিজার্ভ সিট না। এটা ঠিক, ওখানে ট্রাইবেল ভোট আছে, কোনো কোনো কেন্দ্রে যদিও রিজার্ভ সিট না, ট্রাইবেল ভোটটা একটা ডিসাইডিং ফ্যাক্টর। এই ভোটটা কোন দিকে যায় তার উপর নির্ভর করবে কে জিতবে হারবে। কিন্তু আমাদের ওটাতে যাচ্ছি কিনা, এটা তো যাওয়ার কথা ছিল না। যাই হোক, তখন তারা তাদের নেতৃত্ব তাদের র্যাঙ্ক অ্যান্ড ফাইলকে বোঝাবার চেষ্টা করেছে। তখন মূল কৌশলটা নিল বিজেপির বিরুদ্ধে যে ক্ষোভ, সাধারণ মানুষের মধ্যে যেটা রা উঠলো, এই সরকারকে কোনো মতে ফিরে আসতে দেওয়া যাবে না। তারা বলেছিল চলো পাল্টাই স্লোগান দিয়ে বামফ্রন্টকে সরিয়ে তারা সরকার আসবে। আমরা এখন আবার নতুন করে বলছি, আমরা না, সাধারণ মানুষ বলছেন চলো আমরা নতুন করে আবার পাল্টাই, আমাদের পরিস্থিতির মধ্যে পরিবর্তন আনি। এতে সাধারণ মানুষের মধ্যে একটা জাগরণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল। এটাতে তীব্রামতা যেটা আপনি বলছেন, তারাও বিজেপির বিরুদ্ধে
ভাবটা হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট, আমরা বামও নাই বা অন্য যে ধর্মনিরপেক্ষ শক্তি তাদের যে মোর্চা তার মধ্যেও নাই, বিজেপির সঙ্গে নাই, আমরা ইন্ডিপেন্ডেন্টলি লড়ছি। এটা করে তারা সেখানে ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছে। তারা বেশি সংখ্যায় আসন পাবেন এটা তারা মনে করেনি। এরা 13টা আসন পেয়েছে, এবং সব মিলিয়ে আমরা দেখেছি 42টা আসনে দাঁড়িয়ে তারা 19% ভোট পেয়েছে। এবং বিশেষ করে এই ট্রাইবেল রিজার্ভ সিটগুলির বাইরে যে 20-21টা আসন, তাতে যে ট্রাইবেল ভোট, এই ভোটটা বিজেপিতে ট্রাইবেলরা ভোট দেবে না, তারা বুঝতে পেরেছে। এই ভোটটার একটা বড় অংশকে তারা তাদের থেকে টেনে নিয়েছে বামপন্থীদের দিকে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির দিকে, যাতে এই ভোটটা আসতে না পারে। এই কাজটা করে ইনডাইরেক্টলি, যেটা আমি বলছিলাম, গোপন সমঝোতার ভিত্তিতে বিজেপিকেই সাহায্য করছে, তারাই যাতে সরকারে থাকতে পারে তার ব্যবস্থা করছে, বামফ্রন্ট যাতে সরকার আসতে না পারে তা নিশ্চিত করার চেষ্টা করছে। এই কাজটা তারা করেছে। এটার পরিপ্রেক্ষিতে মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। আমরা বলেছি এরা প্রতারণা করেছে, মুখে বিজেপির বিরুদ্ধে কথা বলছে, আসলে বিজেপিকে সাহায্য করেছে। আপনারা চাননি বিজেপিকে সরকার আনতে। আমি যখন বললাম 51 থেকে 39 রিয়েল ভোট না, তাদের ভোট ম্যাক্সিমাম 22 থেকে 25 হবে, বাকিটা রিগড ভোট। এরকম একটা জায়গায় দেখা গেল, নানা কথাবার্তা বললো, আলটিমেটলি আফটার সাম মান্থস এদের এই 13 জনকে নিয়ে বিজেপি সরকারে তারা যোগ দিল, তার মধ্যে তাদের 2 জন মন্ত্রীও আছে। ফলে কি দাঁড়ালো, 4 বছরের মধ্যে টোটালি তীব্রমতা আনমাস্ট হয়ে গেছে। তুমি এতদিন যা করেছো ট্রাইবেলের স্বার্থের কথা বলে, এটা ভরম, এটা প্রতারণা, প্রবঞ্চনা। রাজবাড়ির প্রতি ওখানকার উপজাতিদের একটা অংশের মধ্যে মানে তাদের শ্রদ্ধা আছে, একটা আকর্ষণ আছে, এটাকে তুমি ব্যবহার করার চেষ্টা করেছো, কিন্তু এটাকে ভিত্তি করে তুমি আমাদেরকে প্রতারণা করেছো। আমরা প্রতারিত, প্রবঞ্চিত। দ্যাট ইজ ওয়াই দে আর গেটিং আইসোলেটেড। স্বাভাবিক, এটা হতে বাধ্য। ফলে সবাই মিলেই বলছে বিজেপি চুপ করে থাকছে, ন্যাচারালি তারা তাদের দ্বারা হেল্প হয়েছে। অন্যরা তো বলছে সবাই মিলে, তাদের লোকরাই বলছে আমরা কি ভুল করলাম। এই তো ঘটনা। স্যার, দেখা গেছে ত্রিপুরা রাজ্যে একের পর এক দেখা গেছে বাংলাদেশিরা অনুপ্রবেশ ঘটছে। প্রতিদিনই প্রায় একজন না একজন দেখা গেছে বাংলাদেশি অবৈধভাবে ত্রিপুরা রাজ্যে হয়ে বিভিন্ন বহিরাজ্যে কর্মসংস্থান করে থাকেন। কিন্তু বিজেপি নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিল যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশটা থামানো হবে বা অনুপ্রবেশ হবে না বাংলাদেশি। সেই বিষয়ে কি বলবেন স্যার? দেখুন, একটা সীমান্তবর্তী, ত্রিপুরা হচ্ছে একটা সীমান্তবর্তী রাজ্য। বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, সীমান্তটা খোলা। এটা আমরা বামফ্রন্ট সরকারের সময় কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে এক্সট্রিমিস্টদের ডিল করার জন্য, মোকাবেলা করার জন্য বার্ডার ফেন্সিং আমরা দিয়েছিলাম। আপনি যাই দেন, মানুষের জীবনে অর্থনৈতিক যে সমস্যা, সংকট, এটা দুই দিকেই আছে। ফলে এই জায়গায় বেঁচে পড়তে থাকার জন্য মানুষ এই জিনিসপত্র কেনা বেচা ইত্যাদি ক্রয় বিক্রয় প্রশ্নে আসা যাওয়া করবে। আজকে আপনি এখানে বাধা দেবেন, কালকে ওইদিকে যাবে, ওখানে বাধা দেবেন, ওইদিকে যাবে। ফলে এটা ঘটনা, এটা সীমান্তবর্তী রাষ্ট্র, তার সাথে আমাদের রাষ্ট্রের যে রাজ্য, যেখানেই সীমানা আছে সেখানেই সমস্যাটা আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এটা ঠিক না যে ত্রিপুরাতে মানে দলে দলে তারা লুক আসছেন। এটা ঘটনা, এটা প্রথম দিকে একটা সময় ছিল, কিন্তু বামফ্রন্ট সরকার আসার পর এটা নিয়ন্ত্রণের মধ্যে চলে এসছে, এবং এই বার্ডার ফেন্সিং এর পরে এটা আরো নিয়ন্ত্রিত হয়েছে। এখন ধরুন নতুন যে বিজেপি সরকার এসে, তারা আসার পর এরকম মানে মাঝে মধ্যে লোক আসে না, বলা যেমন যাবে না, এরকম 1 জন 2 জন 4 জন 5 জন লোক যদি আসেও, এর জন্য সরকারকে পুরোপুরিভাবে দায়িত্ব করা, এটাও কিন্তু অবিবেচনা প্রসূত হবে। ফলে তারা এদেরকে ঢুকবার সুযোগ করে দিয়েছেন, এটা আমি বলবো না। এটা আটকাবার জন্য বিএসএফ আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি, তাদের হেল্প করার জন্য আমাদের গভর্নমেন্ট থাকার সময় মূলত এক্সট্রিমিস্টদের ডিল করার জন্য আমরা টিএসএফ, ত্রিপুরা স্টেট রাইফেল, তাদেরকে আমরা ব্যবহার করতাম, কোথাও কোথাও সিআরপিএফ, এগুলো এখনো আছে। ফলে এই দিক থেকে এটা যেটা যে তারা প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি, আমার মনে হয় বিষয়টাকে এইভাবে না দেখাই ভালো। বাস্তব যে বিষয়, এটাকে আমাদের ভাবনায় রেখেই এই যে মাঝে মধ্যে লোক আসা যাওয়া করছে, সেই জিনিসটা আমাদের দেখা উচিত হবে। স্যার, ওয়ান নেশন ওয়ান ইলেকশন যে বিলটা কেন্দ্রীয় সরকার আনতে চাচ্ছে, ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে, সে বিষয়ে স্যার আপনার কি প্রতিক্রিয়া? এটা সম্পূর্ণ আমাদের
যুক্তরাষ্ট্রীয় যে ব্যবস্থা তার বিরুদ্ধে এটা আক্রমণ। রাজ্যের ক্ষমতা কুক্ষিগত করে কেন্দ্রের হাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ইভেন রাজ্য সরকার, রাজ্যের ভেতরে স্বয়ংশাসিত যে সমস্ত সংস্থাগুলো ভোটের মাধ্যমে এগুলো নির্বাচিত হয়ে কাজ চালায়, এগুলো রাজ্য সরকার এই নির্বাচনগুলো কন্ডাক্ট করেন, হ্যাঁ, দেখভাল করেন সবকিছু। এইগুলো পর্যন্ত কেন্দ্র ওয়ান নেশন ওয়ান ইলেকশন নাম দিয়ে হাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ফলে এটা প্রকৃত অর্থে ক্ষমতার কেন্দ্রীভবনের এটা একটা অগণতান্ত্রিক স্বৈরাচারী অপপ্রয়াস। এবং মুখে যাই বলো এক দেশ এক ইলেকশন, এটা অবাস্তব। এটা করতে গেলে পর সংবিধানের 17 থেকে 21টা মানে সংশোধন করতে হবে। তার মধ্যে এমন কিছু মৌলিক বিষয় আছে যেগুলো তর্কাতীত, এগুলো নিয়ে তর্ক করার কোনো সুযোগ নেই। এগুলো আমাদের কনস্টিটিউশনের ফাউন্ডেশনের মতো, এগুলো নাড়াচাড়া করলে কনস্টিটিউশনটাই ভেঙে পড়বে। দেখা যাচ্ছে এই বিষয়গুলি না করলে পরে এটা করা যাবে না। প্রশ্নটা এখানে না, আসলে উদ্দেশ্যটা কি? এক দেশ এক ভোট, এটার অন্তরালে লুকায়িত হচ্ছে এক দেশ এক নেতা এক ভাষা এক কৃষ্টি এক সংস্কৃতি, কেমন এক ধর্ম, যেই জায়গায় তারা যাওয়ার চেষ্টা করছেন। এই লুকায়িত যে বিষয়টা, এই বিষয়টা বাস্তবায়নের জন্য এবং ভারতবর্ষের বুকে আপনার এই ফ্যাসিস্ট দৃষ্টিভঙ্গি নিয়ে একদলীয় স্বৈরশাসন কায়েম করে বিরোধীদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার যে প্রবণতা, তার মধ্যে এটা লুকায়িত আছে। পার্লামেন্টে আমরা দেখছি ঢুকতেই দিচ্ছে না। আম্বেদকরকে যখন আক্রমণ করলো, বিরূপ মন্তব্য করলো অমিত শাহ, তার বিরুদ্ধে যখন সারা ভারতবর্ষের প্রতিবাদ, পার্লামেন্টের ভেতর বাইরের প্রতিবাদ, বাইরের প্রতিবাদ করে পার্লামেন্টে ঢুকতে যাচ্ছে, বিরোধীদের বাধা দিল। আমাদের সংবিধান লাগু হওয়ার পর, নির্বাচন শুরু হওয়ার পর 52 সালের পর থেকে পার্লামেন্টের ভেতরে তর্ক বিতর্ক হবে, জয় পরাজয় থাকবে, কিন্তু বিরোধীদের ঢুকতে দেবে না। এই ঘটনা কিন্তু প্রথম ঘটলো। এই পার্লামেন্টটাকে তো আপনার এটা একটা বোবা বাক্সের মতো বানিয়ে রাখার চেষ্টা করছে। শাসক দলই কথা বলবে, বিরোধীরা কথা বলতে পারবে না। কোথায় যাচ্ছি আমরা? এর সাথে ওয়ান নেশন ওয়ান ইলেকশন আর লুকায়িত যে বিষয়টা আমি বললাম, যে মানে ডিক্টেটোরিয়াল রোল ইম্পোজ করার ভাবনা নিয়ে তারা যাওয়ার চেষ্টা করছে। স্যার, একসময় ত্রিপুরা রাজ্যের যে প্রধান সমস্যা ছিল সেটা উগ্রবাদ। যখন আপনি প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে 1998 সালে যখন শপথ গ্রহণ করেছিলেন, তার 20 দিনের মধ্যে আপনার মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীকে মার্ডার করা হয়েছিল, বিমল সিনহাকে মার্ডার করা হয়েছিল। সেই সময়ের ত্রিপুরা আর আজকের দিনের ত্রিপুরা, যে উগ্রবাদ নির্মূলের ক্ষেত্রে আপনার যথেষ্ট অবদান রয়েছে, সেই বিষয়টা আপনি কিভাবে ট্যাকেল দিয়েছিলেন তখনের? আমরা সেই সময় যেটা ট্যাকল মানে কি, আমরা যে উদ্যোগটা নিয়েছিলাম সেটা হচ্ছে সন্ত্রাসবাদী যারা এটা তৈরি করেছে, তার পেছনে আপনার পলিটিক্যাল ব্রেন ওয়ার্ক করেছে। আমি সেই নামটা আমি এখন বলতে চাইছি না, ত্রিপুরার মানুষ জানে এটা। বামফ্রন্ট সরকারকে হটাতে গেলে পর তার রাজনৈতিক মানে অবস্থান, তার কর্মসূচি সরকারের এবং তার রূপায়ণ এবং জনগণের জীবনের যে অভিজ্ঞতা, তার পরিপ্রেক্ষিতে তারা নানাভাবে দেখেছে যে এরা জনগণের মধ্যে বামফ্রন্ট সরকার একটা ভিত্তি তৈরি করে ফেলেছে, তাকে পরাস্ত করা যাচ্ছে না। এরকম একটা জায়গায় জেনারেল ল অ্যান্ড অর্ডারও কিন্তু সেখানে ঠিকঠাক ছিল মোটামুটি। সেখানে এই এক্সট্রা অর্ডিনারি এই প্রবলেম, এক্সট্রিমিস্ট প্রবলেম, এটাকে সামনে এনে পরিস্থিতিটাকে তারা ঘোলাটে করবার চেষ্টা করেছে। আমি রাজনৈতিক দলগুলির নাম নাইবা উল্লেখ করলাম। তো আমরা যেটা করেছি, এই যে ট্রাইবেলদের মধ্য থেকে ছেলেদের নিয়ে অস্ত্র হাতে তুলে দিয়ে তাদের মুখ দিয়ে স্লোগান দিল স্বাধীন ত্রিপুরা করবে। স্বাধীন ত্রিপুরা মানে হচ্ছে তাহলে ত্রিপুরাটা ভারতবর্ষের মধ্যে থাকবে না, এটা আলাদা একটা রাষ্ট্র হবে। আমরা বললাম এটা তো আমাদের সংবিধান বিরোধী কথা, এটা তো দেশদ্রোহী স্লোগান, এটা তো অবাস্তব, এটা তো হতে পারে না। আমাদের কেন্দ্রীয় সরকার সম্পর্কে যতই সমালোচনা থাকুক, কেন্দ্রীয় সরকার এই স্লোগানটাকে ভিত্তি করে ত্রিপুরাকে ভারত থেকে আলাদা করে নেওয়ার যদি কেউ চেষ্টা করে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমরা তো সেখানে নিশ্চয়ই হাত ধরাধরি করে এই অশুভ শক্তিকে মোকাবেলা করব। ফলে আমাদের তরফ থেকে যেটা আমরা করেছি, আইডিওলজিক্যালি, পলিটিক্যালি এদের তোলা এই জাতীয় যে স্লোগান, ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে বিরোধ বাঁধাবার যে প্রবণতা নিয়ে নানা স্লোগান তারা দিত, এগুলো আমরা কাউন্টার করার চেষ্টা করেছি। কিন্তু অন দি আদার হ্যান্ড তারা এমন কিছু বিষয় তুলবার চেষ্টা করেছে, এটা তো ঘটনা। মানে সামন্ততান্ত্রিক শাসনে ত্রিপুরা ছিল 13 থেকে 1400 বছর, কেমন না? এবং ট্রাইবেলরাই ছিলেন রাজা, ট্রাইবেলরাই সংখ্যাগরিষ্ঠ ছিলেন। ট্রাইবেলদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, সামাজিক অবস্থার পরিবর্তন, তাদের বসতি এলাকার পরিবর্তন,
এরাই তো করেনি। তারপরে যে সরকারটা আসলো, কেন্দ্রীয় কংগ্রেস, রাজ্য কংগ্রেস, তাদের মানে যথেষ্ট সুযোগ ছিল, তাদেরও দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী সেই ধরনের কোনো পরিকল্পনা ছিল না। ফলে ক্ষোভ ছিল, বিক্ষোভ ছিল। আমরা যখন বিরোধী দলে ছিলাম এই বিষয়গুলি নিয়ে আমরাও লড়াই করেছি। গণমুক্তি পরিষদের নেতৃত্বে দশরথ দেব ছিলেন তার ফাউন্ডিং প্রেসিডেন্ট। ফলে ট্রাইবাল নন ট্রাইবাল একসাথে মিলে লড়াইটা হয়েছে। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার যেটা দেখা গেল, আমরা যখন সরকারে আসলাম, তারা যখন এর আগে এই সন্ত্রাসবাদী কার্যকলাপগুলো শুরু করেছে, এর মধ্যে কিছু উন্নয়নমূলক বাস্তব রেলিভেন্ট ইস্যু তারা তোলার চেষ্টা করেছে, তাদের অর্থনৈতিক সামাজিক বিষয় প্রশ্ন তোলার চেষ্টা করেছে। বামফ্রন্ট সরকার কনসিয়াসলি সিদ্ধান্ত নিয়ে অন্ধের মতো বিরোধিতা না, আইডিওলজিক্যাল কোশ্চেন আইডিওলজিক্যালি আনসার করেছে, পলিটিক্যাল কোশ্চেন পলিটিক্যালি আনসার করেছে, নিজের অবস্থান সেখানে জাস্টিফাই করার চেষ্টা করেছে। এই যে রেলিভেন্ট ইস্যু যেগুলো তোলার চেষ্টা করেছে, কেমন তাদের শিক্ষা, কৃষ্টি, সংস্কৃতি, এলাকার উন্নয়ন, পরিকাঠামো, এই প্রশ্নে সেখানে সরকার কার্যকরী উদ্যোগ নিয়ে বাস্তবায়নের দিকে সেখানে যাওয়ার চেষ্টা করেছে। ফলে এই যে ত্রিমুখী প্রচেষ্টা, তাতে বর্ডারটা সিল করা, কেমন না, এই জায়গাটাতে, এবং আমাদের যারা সন্ত্রাসবাদীদের মোকাবেলা করতে তাদের উপর আমাদের নির্দেশ ছিল ট্রিগার হ্যাপি হবে না। এরা আমাদের রাজ্যের ছেলে, এরা ভুল করতে পারে, বিভ্রান্ত হতে পারে, তাদের ব্যবহার করছে কিছু রাজনৈতিক শক্তি, কিন্তু তাদের দেখে না দেখে গুলি করে মেরে দেবে, এটা করো না। বরং তাদেরকে স্বাভাবিক জীবনে আনার চেষ্টা করো, গ্রেপ্তার করো, নিয়ে আসো, আমরা কথা বলি, দেখি। আমরাও ফিল করেছি, আসুন না আমাদের সঙ্গে কথা বলুন, আমরা শুনতে চাই আপনাদের সমস্যাগুলি, এই বিষয়গুলির সঙ্গে আমরা একমত না। কিন্তু এই যে বিষয়গুলি বলছেন, আমরা তো কিছু করতে চাইছি, বলুন আপনারা আপনারা কিভাবে চাইছেন। আমাদের সঙ্গে যদি আপনারা কথা বলতে না চান, কেন্দ্রের সঙ্গে কথা বলুন, আমরা সুযোগ করে দেব কথা বলার কেন্দ্রকে আপনাদের সাথে কথা বলার জন্য। এই ধরনের পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে আমরা কিন্তু সেখানে অগ্রসর হওয়ার চেষ্টা করেছি। এবং এই যে ছেলেরা গেল সন্ত্রাসবাদে, তাদের মায়েদের বাবাদের ঠিকানা নিয়ে আলাদা করে তাদের নিয়ে সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী সহ আমাদের মন্ত্রিসভার সদস্যরা বসে কথাবার্তা বলেছেন, বলেছেন আপনাদের ছেলেদের বুঝান। লিফলেট বামফ্রন্ট সরকার তৈরি করেছে, লক্ষ লক্ষ লিফলেট, এদের মাধ্যমে এদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এটা শুধু রাজনৈতিক দল নয়, নানা সামাজিক সংগঠন, শান্তি চায় মানুষ, তাদেরকে নিয়ে অগ্রসর পরিপ্রেক্ষিতে দেখা গেল গ্রাজুয়ালি আলটিমেটলি এটা মানে ইট কেম ডাউন। এবং আমরা তারপরেও বলিনি যে টোটালটা সমাধান হয়েছে, একটা অংশ বাংলাদেশে রয়ে গিয়েছে, এনএলএফ এবং টাইগার ফোর্স। তাদের কাছেও আমাদের আবেদন ছিল, কেন তোমরা নিজেদেরকে এভাবে আবদ্ধ রেখেছ, সারেন্ডার ইউর আর্মস, টক টু দি গভর্নমেন্ট, আইদার সেন্টার অর দি স্টেট, উইল টেক কেয়ার অফ ইউর রিয়েল প্রবলেম, জেনুইন প্রবলেম। এই দৃষ্টিভঙ্গি নিয়ে গেছি। এবং সন্ত্রাসের একটা সময় ত্রিপুরার মানুষ ভাবতে শুরু করছেন এটা অতীতের ঘটনা, এটা শেষ হয়ে গেছে। আমরা বলেছি চোখ কান খোলা রাখতে হবে, ব্যবহার করার শক্তি নিঃশেষণী তারা তাদেরকে ব্যবহার করতে পারে। এখন আপনি যেটা বলছেন, ইদানিং ইদানিং আমাকে কিছুদিন আগে একটা রক্তদান শিবিরে আমি গেছিলাম, সাংবাদিক বন্ধুরা আমাকে এই প্রশ্নটা করছিলেন, পত্রপত্রিকাতে খবরটা উঠছিল যে আবার দেখা যাচ্ছে যে সন্ত্রাসবাদের সাথে যুক্ত কিছু এলিমেন্ট তারা ত্রিপুরাতে ঢুকবার চেষ্টা করছে। তো আমাকে বলছিলেন এই যে ঘটনা, এই সম্পর্কে আপনার কি প্রতিক্রিয়া। আপনিও যা বলছেন সেটাও আমি বলবো, এটাকে যেই জায়গায় আমরা নিয়ে গিয়েছিলাম, এটা আবার মাথাচাড়া দেওয়ার যে চেষ্টাটা করছে। আমরা যে পদ্ধতিটা অনুসরণ করে তাদেরকে আইসোলেট করেছিলাম, কর্নার করে ফেলেছিলাম, বড় অংশটাকে ফিরিয়ে এনেছিলাম এবং নতুন জীবনযাত্রা শুরু করতে আমরা সাহায্য করেছি, এই ধারাটা এই নতুন সরকার রক্ষা করা উচিত ছিল, তারা এটা করেনি। আমরা দেখছি না এটা। এখন এই জায়গায় যখন আবার দেখা যাচ্ছে এই 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 মাথা তুলবার চেষ্টা করছে, এটা তো যদি বাংলাদেশকে ঘাঁটি করেই তারা করার চেষ্টা করে, বর্ডার তো সিল করা আছে, বিএসএফ তো কেন্দ্রীয় সরকারের, কেন্দ্র তাদের সরকার, রাজ্য তাদের সরকার, অসুবিধা কিছু নাই। যদি ফোর্স কম হয় বাড়াবার চেষ্টা করুন, টিএসআর আছে, তাদেরকে কেন এখন আপনার থানাতে এনে বসিয়ে রাখছেন? পুলিশের পোস্ট সেখানে দেখা যাচ্ছে রিটায়ারমেন্টের পর খালি পড়ে থাকছে, নতুন নিয়োগ করছে না, বেকার সমস্যা বাড়ছে। আর এই জায়গাটাতে সিভিল পুলিশের কাজ দেখা যাচ্ছে এই প্যারামিলিটারির মতো যে ফোর্সটা আমরা ডেভেলপ করলাম, হ্যাঁ, আপনার এই ত্রিপুরা স্টেট রাইফেল, তাদেরকে নিয়ে এই কাজগুলি করানোর চেষ্টা করছে। তাদেরকে ছেড়ে দিন, তারা ওখানে চলে যাক, বিএসএফ সিআরপিএফ এরা মিলে যদি
কেউ ওখান থেকে স্নিকিং করতে চায়, এটাকে প্রিভেন্ট করতে পারে, এটা আমরা বলেছি। কিন্তু অন দি হোল যেটা, সেটা হচ্ছে এদের যে সমস্যাগুলো আছে সবটা তো আমরা সমাধান করতে পেরেছিলাম, এটা তো আমরা দাবি করি না। উই স্টার্টেড ডুইং দিস, উই হ্যাভ ডান এ লট। কাজে এর পরেও সমস্যা তো একটা জায়গায় দাঁড়িয়ে থাকে না। জিনিসের যা দাম টাম বাড়ছে, বেকার সমস্যার কোনো সুরাহা হচ্ছে না, কোনো চাকরি নেই, রেগুলার চাকরি নেই, রেগুলার স্কেল নাই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি 10,323 বললেন, সেটাও আমি উল্লেখ করলাম। এই পরিস্থিতিতে এই অংশের মধ্যে বিশেষ করে যারা যুবক অংশ, তাদের এই যে সমস্যাগুলো, এগুলি তো অ্যাড্রেস করতে হবে। কে করবে? রাজ্য সরকার করবে। তাদের অ্যাডভান্টেজ কেন তাদের সরকার, দুটো মিলিয়েই দেখতে হবে। ফলে যেটা আপনি জানতে চাইছেন যে শুধু অস্ত্রের উপর নির্ভর করে পেলে পরেই তাদেরকে এনিহিলেট করে দাও, আমাদের নীতি এটা ছিল না। এটা বর্তমান সরকারের কাছে আমাদের বক্তব্য থাকবে, আমাদের রাজ্যের ছেলেরা যদি বিভ্রান্ত হয়ে সেখানে গিয়ে যুক্ত হয়, আবার একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে, এটাকে প্রিভেন্ট করতে হবে আইডিওলজিক্যালি, পলিটিক্যালি এবং প্রোগ্রামেটিক একটা মানে অ্যাপ্রোচ নিয়ে। মূল যে সমস্যাগুলোতে তারা ভুগছে, এগুলো থেকে তাদেরকে কি করে রিলিফ দিয়ে বের করে আনা যায়, সঠিক পথে তাদের রাখা যায়, ডেমোক্রেটিক যে মেইন স্ট্রিম তার সাথে যাতে তাদেরকে ইনভলভ করা যায়। এছাড়া তো অন্য কোনো বিকল্প নেই। ঠিক আছে। বাংলাদেশে স্যার একের পর এক সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে। দেখা গেছে বিগত দিনে যদি আমি বলি তাহলে যে উগ্রবাদ নির্মূলের ক্ষেত্রে আপনি তৎকালীন মুখ্যমন্ত্রী শেখ হাসিনার সাথে মিলে আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মিলে আপনি নির্মূল করেছেন যে উগ্রবাদের ক্ষেত্রে। তো ইতিমধ্যে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে, একের পর এক আক্রমণ চলছে, সেই বিষয়ে কি বলবেন আপনি? বাংলাদেশে গত কয়েক মাস আগে যে ঘটনাটা ঘটলো, এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে, এটা কিন্তু আমাদের উপলব্ধির মধ্যে ছিল না। কিন্তু পরিস্থিতিটা একটু জটিল হয়ে উঠছিল। বাংলাদেশের মানুষ তো ত্রিপুরা আসা যাওয়া করেন, তারা যখনই আসেন তাদের অনেকেই, সবাই না হলো, আসলে একবার অন্তত আমাদের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করেন, মানে চিন্তা ভাবনার আদান প্রদান হয়। তাতে তারা যেমন আমাদের দেশের অবস্থা সম্পর্কে জানতে চান, আমরা তাদের দেশের অবস্থা সম্পর্কে জানবার চেষ্টা করি। তাতে যেটা তারা বলছিলেন যে দুর্নীতি ওখানে ভীষণভাবে বাড়ছে। হ্যাঁ, ডেভেলপমেন্ট যে কিছু হচ্ছে না ঘটনা তা না, কিন্তু দুর্নীতিটা ভীষণভাবে বাড়ছে, মানুষের মধ্যে খুব বিক্ষোভ বাড়ছে। মানুষের জীবনের যে প্রধান প্রধান সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর সমাধান হচ্ছে না, বরং বাড়ছে। বিশেষ করে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, মজুরি, যারা কলে কারখানায় কাজ করছে, বিশেষ করে সেখানে হচ্ছে আপনার পোশাক তৈরির কারখানা, তাদের দেশের পোশাক বিদেশে যায়, এটা ফরেন মানে যে কারেন্সি, এটা পাওয়ার ক্ষেত্রে এই পোশাকটা বিদেশে বিক্রি করে তারা বিরাট অঙ্কের টাকা কিন্তু সংগ্রহ করে। কিন্তু ওখানে যারা কাজ করে অধিকাংশ হচ্ছে মহিলা শ্রমিক, তারা ন্যায্য মজুরি পায় না। তো যাই হোক, এগুলো নিয়ে খুব বিক্ষোভ আছে। এবং এতে করে দেখা গেল এই যে লাস্ট যে পার্লামেন্ট ইলেকশন হলো, তার আগের যে ইলেকশন হলো, তখন থেকেই মানুষ বলতে শুরু করছেন, আরে এটা কি কাণ্ড, এটা আমাদের ভোটের অধিকার হরণ করছে, ভোট দিতে দিচ্ছে না। আমরা যখন সকালে ভোট দিতে যাচ্ছি, অনেক জায়গায় বলছে ভোট তো রাত্রেই হয়ে গেছে। বলে রাত্রে কি করে ভোট হয়? আমরা ভোট দিতেই আসলাম না। বলে না, আপনারা তো পরিশ্রম করে এখানে আসছেন, আমরা তো ভোট দিয়ে দিয়েছি আপনাদের ভোট। তার মানেটা কি হচ্ছে? রিগিং স্টার্টেড। তা এই জায়গাতে মানুষের খুব কিন্তু বাড়ছিল। তার মানেটা কি? তার মানে হচ্ছে গভর্নমেন্ট ওয়াজ লুজিং কনফিডেন্স ইন দি masses of Bangladesh, they also lost their confidence on that government. ফলে এই যে একটা গ্যাপ তৈরি হলো, এই গ্যাপ তৈরি হওয়াতেই ডেমোক্রেটিক রাইটসগুলি স্নিজ করে ক্ষমতায় টিকে থাকার জন্য এই মানে ভুল পন্থা, রিগিং এর পথ অনুসরণ করে যাওয়ার চেষ্টা করেছে। ফলে এটাতে গিয়ে গভর্নমেন্টটা ভীষণভাবে আইসোলেটেড হয়ে গেছে। এটা এই ঘটনার মধ্যে দেখা গেছে। ইস্যুটাকে ওখানকার ছাত্র যুবরা সামনে চলে আসলো। তারা মূল প্রশ্নটা কিভাবে আনলো, যে সেই তাদের যে লিবারেশন স্ট্রাগল, তাতে যারা অংশগ্রহণ করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছেন, সেখানে প্রথম যিনি রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমান, তিনি ক্ষমতায় বসে একটা স্পেশাল প্রোগ্রাম ডিক্লেয়ার করেছিলেন যে আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যারা শহীদের মৃত্যুবরণ করেছেন, তাদের ছেলে মেয়েদের চাকরির জন্য তিনি একটা রিজার্ভেশন ডিক্লেয়ার করেছিলেন। এটা বড় সংখ্যায়।
এখন ছাত্ররা যুবকরা বলছে প্রথম দিকে তো আমরা এটার বিরোধিতা করিনি, কিন্তু এটার কতদিন চলবে, 40 বছর হয়ে গেল। শেখ হাসিনাও কিন্তু একসময় এটা বাতিল করেছে, তিনি যখন প্রধানমন্ত্রী হন। কিন্তু এটার বিরুদ্ধে গিয়ে একটা অংশ কোর্টে মামলা করেন, কোর্ট শেখ হাসিনা স্ট্যান্ডটাকে স্কাটেল ডাউন করে দিন, এটাকে রিটেইন করেন। কিন্তু তারপরেই আন্দোলনটা আবার এই স্লোগানটা তুলল। এই জায়গাতে দাঁড়িয়ে এই আন্দোলনটাকে দমন করার জন্য পুলিশ পল্টন ফোর্স অ্যাপ্লাই করলো সরকার। ইন দি মিন হোয়াইল এই মামলাটা আবার তাদের সুপ্রিম কোর্টে উঠল। সুপ্রিম কোর্ট এই যে আন্দোলনটা হলো এটার প্রতি প্রায় মানে মানে সমর্থনই তারা ইনডাইরেক্টলি প্রকাশ করে রিজার্ভেশন যেটা, এটাকে স্কাটেল ডাউন করলো, করে এটা বোধহয় 5 কি 7% রাখলো, বাকিটা সবটা রিলিজ করে দিল। এই পরিস্থিতিতেও দেখা যাচ্ছে ছাত্ররা যুবরা তাদের আন্দোলনটা যেভাবে অগ্রসর হচ্ছে এটা একটা অন্য চেহারা নিচ্ছে। শেখ হাসিনা তাদের সঙ্গে কথা বলতে চাইলেন, তারা বলেন আপনার সঙ্গে এখন আমাদের কথা বলার আর কোনো সুযোগ নাই, অলরেডি আমাদের 200 কম বন্ধুকে তাদের জীবন আপনি মানে সংহার করেছেন, রক্ত নদীর উপর দিয়ে ঢাকার রাজপথ ভাসছে, তার উপর দিয়ে হেঁটে এসে আপনার সঙ্গে কি কথা বলবো, আপনি অবিলম্বে এই পদত্যাগ করুন, এই সরকার থেকে যান, এই সরকারের উপর আমাদের কোনো আস্থা নেই, এরকম একটা জায়গায় চলে গেছে। ফলে আমরা এটা দেখে মানে আমি যেটা ব্যাকগ্রাউন্ডটা বললাম যে এই ক্ষেত্রগুলো তৈরি হয়েছে কার্যকারণে এরকম একটা জায়গায় গেছে। এখন যেটা আপনি বলছেন যে সেখানে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, এই জায়গাটাতে যেটা বলার, শেখ হাসিনার সরকার থাকার সময় মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে, পাকিস্তানের ইয়াহিয়া খান যে সরকার তাদেরকে যারা সমর্থন করেছে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছে, এই যে সংগঠনগুলো এবং যারা মানে সিকিউলার না, তারা ধর্মকে ভিত্তি করে মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করতে তারা অভ্যস্ত, এদেরকে সেই জায়গায় শেখ হাসিনার সরকার সেখানে বেআইনি ঘোষণা করেছে, তাদের কার্যক্রমকে বন্ধ রেখেছে এবং পলিটিক্যাল অ্যাক্টিভিটিসে তাদের পার্টিসিপেশন সেখানে স্টল করেছে। এই সরকার আসার পর, অন্তর্বর্তী সরকার আসার পর এগুলি সমস্ত ব্যবহার তুলে নিয়েছে। এরা এখন টোটাল এতদিন ছাত্র আন্দোলনের পেছনে ছিল, এখন সামনে এসে গোটা ব্যাপারটাতে তারা সেখানে একটা লিডিং রোল প্লে করার চেষ্টা করছে। এদেরই একটা অংশ দেখা যাচ্ছে যেটা এই জায়গাটার মধ্যে যে ধর্মের কথা বলে, সম্প্রদায়ের কথা বলে মানুষের মধ্যে যে ডেমোক্রেটিক একটা ইউনিটি ডেভেলপ করেছিল, এবং শেখ হাসিনা চলে যাওয়ার পর, সরকার পড়ে যাওয়ার পর, নতুন সরকার হওয়ার পর যেমন কিছু তেমন চলবে যেটা চাইছিল, মানুষ সেটা মেনে নিচ্ছে না। নানা দিক থেকে প্রশ্ন উঠছে, এরকম জায়গায় ইউনিটিটা যাতে রিবিল্ড করতে না পারে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছে এবং একটা আক্রমণ কেন্দ্রীভূত করছে। কিন্তু এখানে যেটা বলার দরকার, সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন এটা ঘটনা, ওখানে বড় সংখ্যালঘু হচ্ছে হিন্দু অংশের মানুষ। হিন্দুস্তান পাকিস্তান তৈরি হওয়ার পরও হিন্দুদের মধ্যে যারা সেখানে ছিলেন বড় অংশ, তারা একটা মনে করেছেন এখানে আমরা থাকবো। আবার আমাদের এখানে যারা মুসলিম অংশ ছিলেন তারাও যেতে পারতেন, তারাও মনে করছেন না আমরা কেন যাবো, এখানেই আমাদের বড় হয়ে ওঠার জন্মকর্ম, কেন যাবো, এটাও আমাদের দেশ। এরকম একটা পরিমণ্ডল, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এদের বিরুদ্ধে আক্রমণটা কোনো কোনো জায়গায় সংগঠিত করার চেষ্টা করছে। এবং এটা কিন্তু শুধু হিন্দুদের বিরুদ্ধে না, হিন্দুদের বিরুদ্ধে করছে, অন্যান্য যে সংখ্যালঘু আছে ওখানে খ্রিস্টান আছে, বুদ্ধিস্ট আছেন, মুসলিমদের মধ্যেও ছোট ছোট অংশ আছে, এদের বিরুদ্ধে তারা আক্রমণটা সংগঠিত করার চেষ্টা করছে। আমরা যেটা লক্ষ্য করছি আমাদের দেশের মধ্যে, এটাকে ভিত্তি করে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল কখনো নিজেদের নামে অথবা অন্য কোনো হিন্দু অনুরাগী সংগঠন তৈরি করে, আমাদের ত্রিপুরা আমরা দেখেছি, এরা সেখানে শুধু যে ক্যাম্পেইনটা করছে, মানে এটা আমাদের জাতীয় স্তরের বিজেপি দলের যে নেতৃত্ব, সরকারের যে নেতৃত্ব, তারাও দেখছি হিন্দুদের উপর আক্রমণ কথাটা সামনে আনছেন। আপনি যেভাবে প্রশ্নটা করলেন, তারা যদি এইভাবে বলে ব্যাপারটা যে সংখ্যালঘুর আক্রান্ত হচ্ছে, দিস ইজ নট কারেক্ট, এটা হওয়া উচিত না, এটা বন্ধ করো। তোমরাই বলছো গণতন্ত্র আক্রান্ত বিধ্বস্ত হয়েছে, তোমরা গণতন্ত্র ফিরিয়ে আনবে, তাহলে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে না পারলে কিসের গণতন্ত্রের কথা বলছো? এটা না বলে হিন্দু আক্রান্ত কথাটা বলার চেষ্টা করছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা লক্ষ্য করছি, বাংলাদেশের ভেতরে মুসলিমরা সংখ্যাগুরু, ওদের মধ্যে একটা অংশ এই সমস্ত বিভাজন তৈরি করার চেষ্টা করছে। মুসলিমদের মধ্যে যারা ডেমোক্রেটিক, এদের মধ্যে যারা সিকুলার, এটা বড় অংশ এখনো, তারা সেখানে এই আক্রমণগুলি প্রতিহত করার চেষ্টা করছে।
প্রতিরোধ করার চেষ্টা করছে, তাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে, তাদের পূজা পালের যে অনুষ্ঠান এগুলি যাতে নির্বিঘ্নে করতে পারে তাতে তারা ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। আমি আমি পার্সোনালি ইন্টারেস্ট নিয়ে, ওখানে কিছু বন্ধু বান্ধব আছে, ইভেন কি রামকৃষ্ণ মিশনের লোক ওখানে যিনি এখন দেখছেন, রামকৃষ্ণ মিশন, তিনি ত্রিপুরাতে দীর্ঘ সময় ছিলেন, তিনি সেখানে আছেন। আমার বন্ধুর মাধ্যমে খবর নেওয়ার চেষ্টা করছে এই যে পরিস্থিতি চলছে তারা কিরকম আছেন। তিনি সেখানে বলেছেন চিন্তা করার কোনো কারণ নেই, নিশ্চিন্তে থাকতে পারেন। এখানকার যে গণতান্ত্রিক মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, তারা মুসলমান ধর্মের হলো, তারাই আমাদের নিরাপত্তা দিচ্ছে, তারাই আমাদের সেখানে নির্বিঘ্নে আমাদের কাজ করতে দিচ্ছে, কাজে এতটাও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। এই বিষয়গুলো কিন্তু বলছে না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এটা না বলে এমন একটা ভাব হচ্ছে যেটা এটা দুইটা ধর্মীয় জনগোষ্ঠীর মধ্যে একটা ব্যাপারটা তা না। আমরা এই আক্রমণের ঘটনাগুলিকে নিন্দা করছি, প্রতিবাদ করছি। আমরা ওখানকার যে সরকার, এখনকার অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের কাছে আমরা দাবি করছি এটা কি করে হচ্ছে। তুমি সরকারের তরফ থেকে স্ট্রং রেজলিউট একটা মানে ম্যানারে এটাকে মোকাবেলা করো, যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে স্ট্রং মেজার্স তুমি নাও, এবং সংখ্যালঘুদের, এটা হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, অন্যান্য অংশ যারা আছেন সংখ্যালঘু, তাদের প্রত্যেকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তোমার। এটা না করে তুমি খালি বক্তৃতা করবে আর বিজ্ঞাপন দিয়ে বলবে গণতন্ত্র পুনরুদ্ধার করছে, এই কথা বললে মানুষ মানবে কেন, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তোমাকে কে স্বীকৃতি দেবে? এই যে বিষয়টা আমরা বলার চেষ্টা করছি, এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশের ভেতর যদি এই জিনিসটা চলতে থাকে এটা তো ঠিক হবে না, এটা তো উদ্বেগের, কিন্তু এটার অপব্যাখ্যা করাটা ঠিক হবে না। সঠিক জিনিস, সতথ্য এটা উপস্থিত করা উচিত। আমি যেটা বলার চেষ্টা করলাম ওখানকার তথ্য হাতে পাওয়ার ভিত্তিতেই কিন্তু আমি কথাগুলো বলছি। চিন্ময় কৃষ্ণ দাসের যে গ্রেপ্তার করা হয়েছিল, ইতিমধ্যে জেলেও রয়েছেন, সেই ক্ষেত্রে কি বলবো, উনি কি ভূমিকা নিয়েছেন, ওখানকার আইনের সঙ্গে তার ভূমিকা হয়তো সঙ্গতিহীন, এই কারণে তো তারা ব্যবস্থা নিয়েছে, এ নিয়ে আমার কোনো বক্তব্য রাখার কিছু নেই। যদি বেআইনিভাবে তাকে গ্রেপ্তার করে আটকে রাখে তাহলে তার খেসারত, তার জবাব তাদের দিতে হবে। আর যদি তারা আইনের যুক্তি দিয়ে এটা জাস্টিফাই করতে পারেন সেটা দেখবেন তারা, তাকে তো মুক্ত করার চেষ্টা হচ্ছে। এ নিয়ে আমার তরফ থেকে কোনো আলাদা মন্তব্য করাটা ঠিক হবে না, আমি এটা নিয়ে করতেও চাইছি না। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে এই সময় দেওয়ার জন্য, এবং দেখতে থাকুন আমাদের এই বিশেষ অনুষ্ঠান। ধন্যবাদ। থ্যাংক ইউ।